অলরেডি আপনারা সকলেই জানেন যে রিসেন্টলি এনবিআর থেকে একটা অডিট লিস্ট প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ৭২,৩৪১টা রিটার্ন অডিটে পড়েছে। তো এই অডিটে কেন পড়ে বা অডিটে পড়লে আপনাকে কি করতে হবে, কি করলে আপনি আর অডিটে পড়বেন না, এই জিনিসটা নিয়ে আজকের ভিডিওটা। সো যারা হচ্ছে একটা টিন সার্টিফিকেট ধারী আছেন, মানে যাদের এখন একটা টিন সার্টিফিকেট আছে, তাদের তো রিটার্ন দিতে হয়। সো আপনার রিটার্নটা দিলে আপনারটা অডিটে পড়তে পারে, কি ভুল করলে বা অডিটে পড়লে আপনাকে কি করতে হবে সেটা জানার জন্য আজকের ভিডিওটা না টেনে একটু শুনুন, আশা করি উপকৃত হবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট তো থাকবেই, আপনি যদি এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি এখন আপনি ভিডিওটা ফেসবুকে দেখতেছেন, তাহলে তো ফেসবুক পেজটার কথা বলবো, ফেসবুক পেজটা যদি ফলো না করে থাকেন, ফেসবুক পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন। তো ফার্স্টে জেনে নেওয়া যাক অ্যাকচুয়ালি অডিটে কেন পড়ে, একটা রিটার্ন জমা দেওয়ার পরে সেটা কেন অডিটে পড়ে। আমরা বাংলাদেশে যে রিটার্ন সিস্টেম চালু আছে সেটা কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে, মানে আমরা নিজের রিটার্নটা নিজেই জমা দিই। এখন এনবিআর কিন্তু এই রিটার্নটা জমা হওয়ার পরে এনবিআর কিন্তু সেটা যাচাই বাছাই করে থাকে। এই যাচাই বাছাইটা অ্যাকচুয়ালি অডিট। আপনার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরের মধ্যে কোনোটা যদি আপনারটা পড়ে থাকে তাহলে আপনারটা অডিটে পড়তে পারে। তো ফার্স্টে এক এক করে আমরা এই কারণগুলো জেনে নিই। ধরুন আপনার ব্যাংকে অনেক টাকা জমা আছে, হ্যাঁ, আপনার লেনদেনও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু আপনার ইনকাম কম। সামঞ্জস্য তো হইল না, তাই না? আপনার ইনকাম কম কিন্তু আপনার লেনদেন অনেক বেশি এবং ব্যাংকে অনেক টাকাও আছে, তাহলে এটা অডিটে পড়তেই পারে। কেননা আপনি ইনকাম হয়তো গোপন করেছেন, সেটাই ওনারা ভেবে নেবে। এই কারণেই মানে এই জিনিসগুলো গোপন করা লাগে না, মানে ব্যাংকের হিসাবটা কিন্তু এনবিআর চাইলেই নিতে পারে। আপনার টিন নাম্বারটা দিয়ে কিন্তু ওনারা আপনার ব্যাংকে কি আছে না আছে এগুলো কিন্তু বের করতে পারবেন, আপনার ব্যাংকের ইনফরমেশনগুলো ওনারা বের করতে পারবেন, আপনার সঞ্চয়পত্র আছে কিনা বের করতে পারবেন। সো এই জিনিসগুলো কিন্তু হাইড করা যাবে না। যদি কেউ ব্যাংকের ইনফরমেশন গোপন করেন, তাহলে অথবা গোপন না করেও আপনি ব্যাংকের ইনফরমেশনও দিচ্ছেন কিন্তু আপনার ইনকাম আপনি কম দেখাইছেন, তাইলেও কিন্তু আপনি ধরা পড়ে যাবেন, আপনারটা অডিটে পড়তে পারে। তারপরে যেটার কথা বলবো সেটা হচ্ছে সম্পদ গোপন করা। অনেকেই আছেন মানে রিটার্নের ফর্মটাকে মনে করেন শুধুমাত্র ট্যাক্স দেওয়ার একটা জিনিস, বিষয়টা তা না। এটা কিন্তু আপনার আয় ব্যয় এবং আপনার অ্যাসেট এবং লায়াবিলিটি সব কিছু এখানে দিতে হবে। তো অ্যাসেট মানেই তো আপনার সম্পদ, এখানে আপনি যদি সম্পদের সকল ইনফরমেশনগুলো না তুলে ধরেন তাহলেই তো আপনারটার অডিটে পড়তে পারে। আপনি যদি আপনার সম্পদগুলো হাইড করেন তাহলে তো অডিটে পড়তে পারে। লাইক ধরুন আপনার গাড়ি আছে, আপনি রিটার্নে সেটা মেনশন করলেন না। ধরুন আপনার বাড়ি আছে, সেটাও রিটার্নে মেনশন করলেন না, তাহলে আপনারটা বৈধ হবে না, রিটার্নটা ভুল হবে। এবং আপনার এই জিনিসগুলো আপনি হয়তো ভাবলেন যে আপনারটা ইনকাম ট্যাক্স বিভাগ বা এনবিআর কিভাবে বুঝবে। আপনার টিন নাম্বারটা দিয়ে বোঝা যায় যে আপনার নামে কোনো মিটার আছে কিনা, আপনার নামে কোনো গাড়ি আছে কিনা, আপনার নামে হচ্ছে কোনো সঞ্চয়পত্র আছে কিনা। সো এগুলো কিন্তু ওনারা চাইলে চেক করতে পারেন এবং বুঝতে পারেন। সো এগুলো হাইড করা যাবে না, সম্পদ হাইড করা যাবে না। তারপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে আগের বছরের সাথে এই বছরের রিটার্নের অসামঞ্জস্যতা। লাইক আপনার গত বছরে আপনার যে ইনকাম ছিল, হঠাৎ করে এই বছরের ইনকাম একদম অনেক কমে গেছে। এখন যদি এটা এটা এমন না যেটা হইতে পারে না, আপনার ইনকাম কমতেই পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার কাছে যথেষ্ট প্রুফ থাকতে হবে যে আপনারটা কমে গেছে। যদি আপনারটা এই কারণে অডিটে পড়ে, তাহলে আপনি অডিট থেকে মানে রেহাই পেয়ে যাবেন, কোনো ঝামেলায় পড়বেন না, কারণ আপনার কাছে তো ডকুমেন্ট আছে, ভ্যালিড ডকুমেন্ট। সো এই জিনিসগুলো কিন্তু একটা ফ্যাক্টর যে আপনার ইনকাম হঠাৎ করে ড্রাস্টিক্যালি একদম অনেক ফল করছে, বা আপনার খরচ, জীবনযাত্রার খরচ হঠাৎ করে অনেক কমে গেছে। আপনি গত বছর যে খরচটা দেখাইছেন বাৎসরিক খরচ, আপনার এই বছর এসে হঠাৎ করে অনেক চেঞ্জ হয়ে গেছে, তাহলেই তো একটা মানে কোশ্চেন আসতে পারে যে এটা কিভাবে হইলো। তো সেক্ষেত্রে অডিটে পড়তে পারে। তারপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজে অনেক কিছু ইনফরমেশন হাইড করা। লাইক আপনার হচ্ছে আপনি জিরো রিটার্ন দিবেন, এখন জিরো রিটার্ন দিতে যে আপনি সব জায়গায় জিরো দিয়ে দিচ্ছেন, তাহলে তো আপনারটা অডিটে পড়বেই। জিরো রিটার্ন মানে হচ্ছে আপনার যদি ট্যাক্স না আসে, সেক্ষেত্রে আমরা সেটাকে জিরো রিটার্ন বলতে পারি। বাট রিসেন্টলি এনবিআর কিন্তু এগুলো মানা করে দিচ্ছে, জিরো বলতে কোনো রিটার্ন নাই। হ্যাঁ, হয়তো নাই, বাট টেকনিক্যালি আছে। কিভাবে আছে? আপনার যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে, তাহলে তো আপনার ট্যাক্স আসতেছে না, সো আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, বাট রিটার্ন ফর্মটা তো সুন্দর করে ফিল আপ করে দিতে হবে। এবং সেখানে আপনার অ্যাসেট তো জিরো হতে পারে না, তাই না? তো অ্যাসেট যেগুলো আছে সেগুলো তো দিতে হবে। এখন আপনি যদি অ্যাসেটের জায়গায় জিরো দিয়ে দেন, তাহলে তো হইলো না।
সো এইভাবে মানে যেটা বললাম যে আপনি সব জায়গায় জিরো দিয়ে রিটার্ন ফিল আপ করে দিয়ে দিচ্ছেন, তাইলে তো হবে না, তাইলে আপনারটা অডিটিতে পড়বেই। সেক্ষেত্রে ওনারা বুঝছেই যে আপনি অ্যাসেটগুলো হাইড করছেন, হয়তো বুঝা অথবা না বুঝা। সো এই কারণে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজটা খুব সুন্দরভাবে বুঝে শুনে ফিল আপ করতে হয়, সব জিরো দিয়ে দিলেই হয় না। এবং এই অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি নিয়ে আলাদা কিন্তু আমার ভিডিও আছে, আমি বুঝাইছি যে এই পেজটা কীভাবে ফিল আপ করতে হয়, ডিফারেন্সটা কীভাবে জিরো মিলাইতে হয়। তার মানে এটা না আপনার অ্যাসেট আপনি জিরো করে দিবেন। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে কর রেয়াত বা রিবেট। আমরা জানি অনলাইনে রিটার্নটা যখন আমরা সাবমিট করি তখন একটা পেজ আছে যেটাকে বলা হয় রিবেট, এবং ওখানে কিন্তু আমরা সঞ্চয়পত্রের জন্য ছাড় পাই, মানে কর রেয়াত পাই বা রিবেট পাই। আমরা ডিপিএস থাকলে রিবেট পাই, আরও অনেক আছে, ইন্স্যুরেন্স থাকলে রিবেট পাই। সো ওইখানে হয়তো আপনি সবগুলোই ফিল আপ করছেন, আবার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজ এগুলো কিছু দেখার নেই, তাইলে তো হইলো না। আপনি রিবেট ঠিকই নিচ্ছেন, বাট সম্পদের এখানে আপনি এগুলো হাইড করে গেছেন, তাইলেও তো হবে না। সো জিনিসটা বুঝতে হবে কোথায় কোন ইনফরমেশনটা কীভাবে ফিল আপ করবেন, এইগুলো ফার্স্টে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তারপর রিটার্নটা সাবমিট করতে হবে। নিজে নিজে দিন, কোনো সমস্যা নেই, বাট জিনিসটা তো বুঝতে হবে, জিনিসটা বুঝে তারপরে দিতে হবে। আপনি রিবেটের ঘরে ঠিকই দিচ্ছেন, আপনার এই ডিপিএসটা আছে এই কারণে আপনি রিবেট ক্লেম করতেছেন, কিন্তু আপনি আবার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজে ডিপিএস এর ঘরে কিছু দিচ্ছেন না, তাইলে তো হইলো না। সো এই জিনিসগুলো খেয়াল করে ফিল আপ করতে হবে। তো আমরা কিন্তু অনেকগুলো কারণ জানলাম যে কারণগুলোর জন্য আপনার রিটার্নটা হচ্ছে অডিটে পড়তে পারে। তো এখন জেনে নেওয়া যাক অ্যাকচুয়ালি অডিটে পড়লে আপনি কি করবেন। একদম ফার্স্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে একদম ঠান্ডা মাথায় আপনার কাছে যেই কপিটা আসছে, মানে আপনাকে তো ডাকযোগে পাঠানো হবে যে নোটিশটা, সেই নোটিশটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। ঘাবড়ানোর কিছু নাই, ফার্স্টে একদম নার্ভাস বা উত্তেজিত হওয়ার কিছু নাই। আপনি হচ্ছে নোটিশটা নিবেন, নোটিশটা মনোযোগ দিয়ে পড়বেন। ওখানে কিন্তু সবকিছু লেখা থাকবে, আপনারটা কেন অডিটে পড়ছে, আপনার কি ডকুমেন্ট লাগবে, আপনাকে কোথায় যেতে হবে, কত তারিখে যেতে হবে, সব কিছু কিন্তু ওখানে লেখা থাকবে। সো এটা একটু মনোযোগ দিয়ে আপনি পড়বেন। যদি কোনো কারণে ওখানে দেখেন লেখা নাই, হয়তো বলা আছে পরবর্তী নোটিশে আপনাকে জানানো হবে, তাহলে অপেক্ষা করবেন। অথবা আপনার ওখানে যদি কোনো ফোন নাম্বার থাকে, ফোন দিয়ে আপনি জেনে নেবেন যে আমার কি কি ডকুমেন্ট লাগবে। আপনি সেই ডকুমেন্ট সহ তারপরে হচ্ছে আপনার আঞ্চলিক যেই কর অফিস আছে সেখানে যে উপকর কমিশনারের সাথে কথা বলবেন। তাহলে কি ডকুমেন্ট নিয়ে যাবেন? আপনার রিটার্ন যে জমা দিয়েছেন রিটার্নের তো একটা কপি আছে, আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে, আপনার রিটার্ন সার্টিফিকেট আছে, এগুলো তো সব অনলাইন থেকেই ডাউনলোড করা যায় আপনার কাছে। যদি হার্ড কপি না থাকে আপনি অনলাইনে লগ ইন করে এগুলো আবার ডাউনলোড করেন। রিটার্ন সার্টিফিকেটটা ডাউনলোড করেন, রিটার্ন যে জমা দিয়েছেন রিটার্নটা ডাউনলোড করেন। আপনার যে যদি আপনি চালান একটা মানে ফিল আপ করে থাকেন, চালানের কপিটাও তো পাওয়া যায় অনলাইন থেকে, এগুলো ডাউনলোড করেন। আপনার হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করেন। তারপরে হচ্ছে আপনার এইটার সাপেক্ষে যেই ডকুমেন্টগুলো আছে, লাইক আপনি যদি চাকরি করে থাকেন তাহলে তো আপনার স্যালারি স্টেটমেন্ট আছে, আপনার অফিস থেকে আপনি যেটা নিয়েছেন, যেটা দেখে আপনি রিটার্নটা ফিল আপ করেছেন, যদি ঠিকঠাক ফিল আপ করে থাকেন, আর ফাঁকি দিলে তো আপনার এই লস, সেক্ষেত্রে তো ঝামেলায় পড়বেন। সো যেটা বললাম স্যালারি স্টেটমেন্টটা নেবেন। তারপরে হচ্ছে আপনাকে আরও কিছু ডকুমেন্ট লাইক আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার টিন সার্টিফিকেট, এই সব মিলে জিলে সবগুলো নিয়ে তারপরে হচ্ছে আপনি আপনার যেই কর অফিস আছে, আঞ্চলিক যে কর অফিস আছে সেখানে যাবেন, এবং সেখানে যে হচ্ছে আপনি উপকর কমিশনারের কাছে এগুলো জমা দিবেন, ওনার সাথে কথা বলবেন, দেখবেন সবকিছু ইজিলি সলভ করতে পারবেন। তো লাস্টে একটা কথাই বলবো, সৎ থাকুন, ভয় পাওয়ার কিছু নাই। আপনার ইনকাম যা তা অনুযায়ী আপনি রিটার্নটা যদি সাবমিট করেন, আপনার সম্পদ যা তা অনুযায়ী যদি আপনি রিটার্নটা সাবমিট করেন, আপনারটা অডিটে পড়তেও পারে, পড়লেও কোনো টেনশনের কিছু নেই। আপনি জাস্ট ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, আপনি সব কিছু বুঝায় আবার চলে আসতে পারবেন। অডিট জাস্ট একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আপনারটা চেক করা হচ্ছে যে আপনারটা সব ঠিকঠাক, আপনি যা দিচ্ছেন আপনার ডকুমেন্টের সাথে ম্যাচ করতেছে কিনা, দ্যাটস ইট। সো এখানে ভয় পাওয়ার কিছু নাই যদি আপনারটা আপনি ঠিকঠাক মতো জমা দেন। আই মিন আপনার ডকুমেন্ট যা আছে আপনার যদি সেভাবে আপনি ফিল আপ করে থাকেন, আর আপনি যদি হাইড করেন তাহলে তো ভয়ের কিছু আছেই। সো আশা করি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি কেন অডিটে পড়তে পারে, অডিটে পড়লে কি করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আর রিটার্ন সবসময় সৎ থেকে জমা দেন, অডিট নিয়ে টেনশন করার কিছু নাই। তাহলে অডিটে পড়তেই পারে, পড়লে আপনার ডকুমেন্ট নিয়ে যাবেন, সব ঠিকঠাক দেখবেন, নর্মাল সব কিছু ঠিকঠাক করে দিয়ে আবার চলে আসবেন।